ভারতে পলাতক শেখ হাসিনার আরেকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই অডিও ক্লিপে তাকে বলতে শোনা যাচ্ছে তিনি আগামী ডিসেম্বরে সদল বলে তার নেতাকর্মীদের সহ, অর্থাৎ তার সাথে যে সমস্ত নেতাকর্মীরা পালিয়ে গেছে রাতের অন্ধকারে, তারা সহ তিনি ফেরত আসবেন, বাংলাদেশে ঢুকবেন এবং আত্মসমর্পণ করবেন। আমি ফিরে আসবো খুব শীঘ্রই। আমার ফাঁসি, ঠিক আছে, ফাঁসি দেবে, ফাঁসির মঞ্চ ঠিক করুক, জেলে রাখবে, জেলখানা ঠিক করুক, কিন্তু আমি আসবোই। কারণ আমার দেশের মানুষের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, আমি আজকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মানুষের সাথে কথা বলবো, শেষ করব, তারপর আমি আসছি। দেখি কার দড়ি কত শক্ত আর কোন জেলে রাখবে আমাকে। কথা এই পর্যন্ত হলে ঠিক ছিল, কিন্তু তারপরে আরো কিছু কথা বলেছে যে কথাগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আর তিনি এই যে ডিসেম্বরে হঠাৎ করে ফিরে আসার যে কথা বলছেন, সিদ্ধান্ত নিয়েছেন, এটি কি তার সিদ্ধান্ত নাকি অন্য কারো সিদ্ধান্ত? তাকে কি কেউ এই সিদ্ধান্ত বাতলে দিয়েছে নাকি তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন? তিনি কি ভারতে আর থাকতে পারছেন না? তাকে কি ওখান থেকে বের করে দেয়া হচ্ছে? আসলেই কি তিনি বাংলাদেশে ফিরে আসবেন নাকি ডিসেম্বরে অন্য কোনো জায়গায় চলে যাবেন, আসবেন না? এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলাপ করা দরকার, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে একটু আমরা আলোচনা করি যে শেখ হাসিনার এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে আওয়ামী লীগের যে সমস্ত কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, উচ্চ শিক্ষিত নেতাকর্মী আছে, এরা এটা বিশ্বাস করে নিয়েছে বেদবাক্যের মতো। এখন এই নেতাকর্মীদের কাছে আমরা ছোট্ট একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের বংশধরের ভিতরে তার 14 পুরুষ, শুধু শেখ হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল নয়, তার 14 পুরুষের ভিতরে এই মুহূর্তে আপনারা খুঁজে বের করুন বাংলাদেশে কয়জন আছে? কেউ আছে? উত্তর হচ্ছে না, কেউ নাই। শেখ মুজিবের 14 পুরুষের কেউ এই মুহূর্তে বাংলাদেশে নাই, আগেও ছিল না, সর্বশেষই ছিল শেখ হাসিনা। বাকি প্রত্যেকেই তাদের আখের গুছিয়ে তারা বিদেশে। তাহলে একটা জায়গায় আসতে হলে, খুঁটি গাড়তে হলে, তাঁবু গাড়তে হলে তার প্রথমে বংশীয় লোকজন প্রয়োজন হয়, নিজের আত্মীয় স্বজন দরকার হয়, যারা ফার্স্ট মুভেই তাকে প্রোটেক্ট করতে পারবে। তাহলে আপাত দৃষ্টিতে শেখ হাসিনার নিজের আত্মীয় স্বজন, পরিবারবর্গ কেউ বাংলাদেশে নাই, তাহলে তাকে প্রোটেক্ট করতে কেউ পারবে না। দ্বিতীয় কথায় আমরা আসি যে শেখ হাসিনা হঠাৎ করে কেন বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিলেন বা তিনি বলছেন। এইখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে ইউনূস সরকারের আমলে ভারত ভেবেছিল যে ইউনূসকে চাপ চুপ দিয়ে বিভিন্ন জায়গা থেকে তাকে চেপে টেপে ধরে হয়তো রাজি করানো যাবে এবং বাংলাদেশে আবার শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করে দেবে। কিন্তু অনমনীয় ইউনূস সমস্ত চাপের কাছে নতি স্বীকার না করে তিনি বাংলাদেশকে একটি বন্দরে পৌঁছে দিয়ে গেছে। এইখান থেকে আর কোনো পরাশক্তি, কোনো রক্তচক্ষু এখান থেকে বাংলাদেশকে টলাতে পারবে না, কোনো মতো অবস্থায় টলাতে পারবে না। তাহলে ভারতের দরকার এখন এই বাংলাদেশ, তো তার দরকার, কারণ বাংলাদেশ না থাকলে তার অনেক প্ল্যান, পরিকল্পনা সবকিছু ভেস্তে যাবে। কলকাতায় আপনারা ইতিমধ্যেই শুনেছেন না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে অনেকে না খেয়ে মরার অবস্থা। যে এলাকায় আগে বাংলাদেশিদের পদচারণায় গিজ গিজ করতো, টাকা পয়সার ভারে ওই এলাকা দেবে যাচ্ছিল, সেই এলাকায় এখন একটা কুকুরও যায় না। তাহলে কলকাতা তো এমনি বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে সমস্ত ক্ষেত্রে। সেই কলকাতা তো চেয়ে আছে বাংলাদেশের জন্য এবং তারা কেন্দ্রের উপর চাপ প্রয়োগ করছে। তাহলে এইখানে একটা চাপ আছে। তো যেহেতু ভারতের ওই প্রথম পরিকল্পনাটা ভেস্তে গেছে, এখন আসলো নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার আসার পরে ভারত ভেবেছিল এদেরকেও একটু হুমকি ধামকি দিয়ে অনেক কিছু করা যাবে। কিন্তু এখানে এবার মজার ব্যাপার হচ্ছে, এমন একটা বিরোধী দল এখানে এসেছে যে বিরোধী দলের কারণে সরকারি দল ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবে না, বিরোধী দলের চাপের কারণে। এই বিরোধী দল ওইভাবে রাস্তাঘাটে নাই, হই হাঙ্গামার ভিতরে নাই, মাঠে ঘাটে নাই, তারপরে মিছিল মিটিংয়ে নাই, কিন্তু তারা সংসদের ভিতরেই এমন ব্রেনের খেলা খেলছে, এই খেলার মোকাবেলা করতে গিয়েই সরকারের অবস্থা কাহিল অবস্থা। তাহলে সরকার এখানে ভারতের ওই চাপের কাছে
নতি স্বীকার করতে যখনই হয়তো যাচ্ছে বা মনস্থির করছে, সাথে সাথে বিরোধী দল বলে দিচ্ছে যে না, আপনি শুধু একা নন, আপনার সাথে আমরা আছি, আপনি কোনো চাপ নিবেন না। সুতরাং নির্বাচিত সরকারের কাছেও ভারত সুবিধা করতে পারে নাই। সুবিধা যখন করতে পারে নাই, তখন তো অনেক বিষয়ের মীমাংসা হওয়া দরকার। তার যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে দুই দেশের ভিতরে, সেইটা যদি ভারত তো প্রথমেই ফেল করেছে, ওইটা লঙ্ঘন করেছে, চুক্তির খেলাপ করেছে, মুনাফেকি করেছে, তাহলে বাংলাদেশের কাছে এই ডকুমেন্টসটা থেকে গেল, প্রুফটা থেকে গেল যে তারা মুনাফেকি করেছে আমাদের সাথে। আরো অনেক অনেক বিষয়ে যখন মুনাফেকি করেছে, তখন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যখন ভারত বাংলাদেশকে কোনো কিছু বলতে যাচ্ছে, কোনো আবেদন করতে যাচ্ছে, সাথে সাথে বাংলাদেশ ওইগুলো মনে করায় দিচ্ছে যে না, আপনার সাথে যে চুক্তি আছে এই চুক্তিগুলো সঠিকভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিন, তারপরে আপনার সাথে অন্য আলাপ। তখন ভারত শেখ হাসিনাকে বলে দিয়েছে যে দেখো, তোমার জন্য আমি অনেক ঝুঁকি নিয়েছি, তুমি যে আকাম কুকাম করেছো এটা সম্পূর্ণ তোমার দোষে, এ দায়ভার আমি কিচ্ছু নিব না। তুমি ক্ষমতায় থাকার লোভে আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছো, আমি এখন তোমার পিছনে নাই বাপু। আমার দরকার বাংলাদেশ, তোমার দরকার নেই। বাংলাদেশের জনগণ আমার দরকার। সুতরাং তুমি কি করবা তাড়াতাড়ি ভাবো, তোমাকে আমি এখানে 6 মাস আর রাখতে পারবো। 6 মাসের ভিতরে তুমি যদি এখান থেকে না যাও, তাহলে তোমাকে আমি জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেবো। আমি আর কিচ্ছু করতে পারবো না তোমার জন্য। এখন তুমি দেখো এখান থেকে কি বাংলাদেশে যাবে নাকি অন্য কোনো দেশে চলে যাবে, তুমি ভাবো। এই আলটিমেটাম কিন্তু ভারত শেখ হাসিনাকে দিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকেও ডেকে বলে দিয়েছে যে তোমাদের আর 6 মাস টাইম আছে, এই 6 মাসের ভিতরে এখান থেকে সরতে হবে, ফুটতে হবে, ভাগতে হবে। তাহলে এখন তো ওদের মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে যে হায় হায়, এই আকাশটাকে মনে করেছিলাম আমরা মাথার উপরে ছাতা, সেই আকাশই এখন আমাদের মাথার উপরে ভেঙে পড়ছে। তাহলে এখন কি করা? যারা আমার নেতাকর্মী এখনো আছে তাদেরকে একটু উজ্জীবিত করার চেষ্টা করি, যদি তারা দয়া পরবশ হয়ে আবার কোনো রকমে ইউনাইটেড হয়ে তারা যদি আমাকে ফিরিয়ে নেবার জন্য একটা আন্দোলন ওখানে দাঁড়া বাঁধতে পারে, তাহলে আমি বাংলাদেশে যাব। আর যদি সেটা না করতে পারে, এটা কিন্তু তিনি একটা টোপ দিলেন যে আমি ডিসেম্বরে আসছি, এইটা যদি বাংলাদেশের জনগণ না করতে পারে বা তার দলের নেতাকর্মীরা যদি না করতে পারে, তাহলে সে ভারত থেকে সোজা অন্য দেশে চলে যাবে। এটা আপনারা লিখে রাখতে পারেন। আওয়ামী লীগের যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও দেখছেন, আপনারা লিখে রাখতে পারেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে না, কোনো মতো অবস্থায় ফিরবে না। কারণ সে যে অপরাধ করেছে, এই অপরাধের বিচারের মুখোমুখি হবার মতো হিম্মত, যে সৎ সাহস প্রয়োজন, এটা তার নাই। হয় ভারতের হাত পা ধরে ওখানেই থাকবে, অথবা যদি ভারত এতে রাজি নাও হয়, তাহলে সে অন্য জায়গায় চলে যাবে, বাংলাদেশে আসবে না। মজার ব্যাপার হচ্ছে, আত্মসমর্পণ অনুষ্ঠানটা হয়েছিল রেসকোর্স ময়দানে। আর শেখ হাসিনার জন্য যে আইসিটি আদালত গঠন করা হয়েছে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ওটাও কিন্তু ঠিক ওই রেসকোর্স ময়দানের কাছেই, পাশাপাশি। সুতরাং বিষয়টা ভাবতে হবে। 5 আগস্টের পরে শেখ হাসিনার উপরে এদেশের মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল এবং এখনো আছে, এই ক্ষোভটা কিন্তু তারা মিটাতে পারে নাই, এই জ্বালা কিন্তু তারা মিটাতে পারে নাই। 2000 জনের মতো প্রায় মানুষকে হত্যা করা হয়েছে, গুম করে ফেলা হয়েছে হাজার হাজার মানুষকে, পঙ্গু করে ফেলানো হয়েছে হাজার হাজার মানুষকে। তারা কিন্তু তাদের প্রতিশোধ নিতে পারে নাই। এখানে শেখ হাসিনা বাংলাদেশে আসা মাত্র বিএনপি, জামাত, এনসিপি, আরো যত দল আছে, একমাত্র আওয়ামী লীগ বাদে বাকি সব কিন্তু রাস্তায় নেমে আসবে। ওই দিন তারা ওই 5 আগস্টে যে প্রতিশোধটা নিতে পারে নাই, ওই দিন কিন্তু তারা এই প্রতিশোধের জন্য রাস্তায় নেমে আসবে। এবং আপনি চিন্তা করেন, ঢাকার শহরে শেখ হাসিনা মনে করেন, এটা তো হবেই না, মনে করেন বিমানবন্দরে পা রাখলো, পা রাখার সাথে সাথে ঢাকার শহরে অন্তত 2 কোটি মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই 2 কোটি মানুষকে বলেন বাংলাদেশের র্যাব, পুলিশ, বিজিবি, আনসার মিলিয়ে যারা আছে, তারা এটা ট্যাকেল দিতে পারবে? কোন সরকার এটা ট্যাকেল দিতে পারবে? কেউ পারবে না, এটা কেউ পারবে না। সুতরাং পরিণতি যা হবার তাই হবে। মানুষের পায়ের তলায় পড়ে চ্যাপ্টা হয়ে যাবে, একেবারে চিরে চ্যাপ্টা হয়ে যাবে। আর বাকি কর্মী যারা আছে, তারা যদি 2-1 আসে, তাদের আর খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের পলাতক যারা আছে, ওরা কিন্তু এটা খুব ভালো করেই জানে। জানার পরেও তারা তাদের কর্মীদেরকে আবার আরেকবার নতুন করে তারা মৃত্যুর মুখে ঠেলে দিতে চাচ্ছে। কারণ ওই যে শেখ হাসিনা বারবার বলতো, উবাইদুল কাদের বারবার বলতো যে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই, তাহলে অন্তত 5 কোটি লোক মারা যাবে। এইটা তারা বুঝতে পেরেছিল, কারণ তারা যে অপরাধ করেছিল, তাদের অপরাধের মাত্রা তারা নিজেরা জানতো।
যার কারণে তারা বারবার এই শঙ্কা প্রকাশ করতো যে আমরা চলে গেলে এইটা হবে, কিন্তু ওইটা হয় নাই। এদেশের মানুষ এতটা ধৈর্যশীল, এত দেশপ্রেমিক যে ওইটা হতে দেয় নাই, হয় নাই, করে নাই। যা হবার কথা ছিল, আওয়ামী লীগের উপরে যেটা পাওনা ছিল, এমনকি এখনো পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অনেকের জমি জমা যারা দখল করে নিয়েছিল জোর করে, তারা এখনো পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছে, কিন্তু তাদেরকে মারতে চায় নাই। আইনের আশ্রয় নিয়ে সেই জমি উদ্ধার করছে, আমার জানা মতেই কয়েকজনের আছে। সুতরাং শেখ হাসিনা চাচ্ছে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক, এবং এইটা কিন্তু ভারত সর্বশেষ চাইল হিসেবে শেখ হাসিনাকে এটা বলে দিয়েছে যে তুমি যাও, তাহলে আবার এরকম একটা মেসাকার হবে, মেসাকার হলে তখন আমি দেখব কি করা যায়। তিনি বলেছেন শেষে তার বক্তব্যের যে দেখি ফাঁসির দড়ি কার কত শক্ত, এইটুকু হচ্ছে তার হেডমের কথা। ওই যে বলেছিল যে আমি পালাই না, শেখ হাসিনা পালায় না, তার ওই গ্লানিটুকু মুছার জন্য, ঢাকার জন্য তিনি এখন বলছেন যে দেখি কার দড়ি কত শক্ত, কার ফাঁসির দড়ি কত শক্ত, কে আমাকে ফাঁসি দেয়, ইত্যাদি ইত্যাদি, যেন তার নেতাকর্মীরা একটু উজ্জীবিত হয়। মূলত সে আসবে না, কোশ্চিন কালেও আসবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনাদের কাছে কি মনে হয় জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।